আসসালামু আলাইকুম। আজ 28 নভেম্বর 2020। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি টিপটপ মার্ট লিমিটেড প্রতিদিনের গল্প অনুষ্ঠানে। টিপটপ মার্ট লিমিটেড, আপনার প্রত্যাশা আমাদের অঙ্গীকার। পুরো অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে থাকছি আমি মোহাম্মদ সাদিক হোসেন। প্রিয় দর্শক, আজকের প্রতিদিনের গল্পে যা থাকছে শুরুতেই তার এক ঝলক দেখিয়ে দিচ্ছি। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য প্রতিষ্ঠিত হবেই, এটি ঠেকানোর কোনো শক্তির ক্ষমতা নেই। শনিবার ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ঢাকার সাবেক মেয়র মোহাম্মদ হানিফের 14তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের এক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। হানিফ বলেন, আলেম উলামা মাশায়েখের নাম দিয়ে কিছু লোক মাঠ উত্তপ্ত করছে, বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতা করছে। ইসলামে উগ্রবাদের স্থান নেই, তাদের কথার সাথে ইসলামের কোনো মিল নেই। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরও বলেন, যারা আবার শাপলা চত্বরের হুমকি দেয় তাদের লজ্জা থাকা উচিত। লেজ গুটিয়ে পালিয়েছিল তারা, কোনো হুমকিতেই কাজে আসবে না। সরকারি শক্তি সম্পর্কে তাদের ধারণা থাকা উচিত। মুক্তমনা ও প্রগতিশীল দাবিদার যারা এতদিন কোরবানি না দিয়ে সেই টাকা গরিবদের মাঝে দান করে দেওয়ার কথা বলতেন, তাদের কেউ কি ভাস্কর্য না বানিয়ে সেই টাকা গরিব দুঃখীদের মাঝে বিতরণ করে দেওয়ার কথা বলেছেন? নিজ ভেরিফাইড ফেসবুক পেজে স্ট্যাটাসের মাধ্যমে এমন প্রশ্ন তুলেছেন মাওলানা মিজানুর রহমান আজহারী। সম্প্রতি রাজধানীর ধোলাইখালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ নিয়ে সৃষ্ট বিতর্কের বিষয়ে আজহারী স্ট্যাটাসের মাধ্যমে মন্তব্য জানিয়েছেন। একই সাথে শ্রদ্ধেয় ব্যক্তিদের স্মরণীয় রাখতে ভাস্কর্য নয়, হৃদয় ধারণ করতে ও ভাস্কর্য বা মূর্তি না নির্মাণের পেছনে যুক্তি তুলে ধরেছেন তিনি। তার পোস্টটি হুবহু তুলে ধরা হলো। ভাস্কর্য শিল্প এটি অমুসলিমদের কৃষ্টি সমৃদ্ধ একটি শিল্প বা কলাকৌশল। কোনো ব্যক্তি যত সম্মান আর মর্যাদার অধিকারী হোক না কেন, তার স্মৃতি সংরক্ষণের জন্য মূর্তি বা ভাস্কর্য তৈরি ইসলামে বৈধ নয়। ইব্রাহিম আলাইহিসসালাম এর পদচিহ্নকে স্মৃতিময় করে রাখতে মাকামে ইব্রাহিমের সালাত আদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। সেখানে আজও ওনার ফুটপ্রিন্ট সংরক্ষিত আছে, কিন্তু কারো পুরো দেহাবয়ব সংরক্ষণ এটি সম্পূর্ণ অনইসলামিক সংস্কৃতি। ইসলামে মানুষের বা প্রাণীর মূর্তি কিংবা ভাস্কর্য তৈরিকে নিষেধ করা হয়েছে। ইসলামী ধর্ম বিশ্বাসের সাথে পৌত্তলিক এই ধারণাটি পুরোপুরি 180 ডিগ্রি বিপরীত অ্যাঙ্গেলে অবস্থান করে। মাওলানা আজহারী তার স্ট্যাটাসে আরও লিখেছেন, কিছু কিছু ব্যাপার আছে যেগুলোতে ইসলাম খুবই স্ট্রিক্ট, ফলে সেসব ক্ষেত্রে সামান্য ছাড় দেওয়ারও কোনো সুযোগ নেই। শিরক তাদের মধ্যে অন্যতম। পবিত্র কুরআনুল কারিমে শিরককে জুলমুন আজিম তথা মহা অন্যায় বলে সাব্যস্ত করা হয়েছে। তাই ব্যাহ্যত শিরক নয়, কিন্তু ভবিষ্যতে এটা কোনোভাবেই শিরকের দিকে ধাবিত করতে পারে, অথবা শিরকি কার্যকলাপের সাথে এমন সাদৃশ্য আছে এমন জিনিসকেও ইসলামে হারাম করা হয়েছে। ভাস্কর্যের ব্যাপারটিও ঠিক এমন। মিজানুর রহমান আজহারীর মতে পৃথিবীতে নূহ আলাইহিসসালাম এর জামানায় সর্বপ্রথম শিরকের উৎপত্তি হয় ঠিক এভাবেই। সে জনপদে অত্যন্ত আল্লাহভীরু 5 জন ব্যক্তি ছিলেন। তাদের মৃত্যুর পর শয়তানের প্ররোচনায় প্রথমত তাদেরকে স্মরণ করার উদ্দেশ্যে সেই জনপদের লোকেরা 5টি ভাস্কর্য তৈরি করে এবং পরবর্তীতে তারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে তাদের উপাসনা শুরু করে দেয়। আর এভাবেই পৃথিবীতে শিরকের সূচনা হয়। মিজানুর রহমান আজহারী স্ট্যাটাসে আরও লিখেছেন, প্রাচীন গ্রিক ও রোমানরা ভাস্কর্যের মাধ্যমে বিখ্যাত ব্যক্তিদেরকে স্মরণীয় করে রাখতে চাইত, যাতে পরবর্তী প্রজন্ম তাদেরকে ভক্তি ভরে স্মরণ করে। এভাবে গোটা দুনিয়াব্যাপী অনেক ভাস্কর্য তৈরি করা হয়েছে, কিন্তু এই ভাস্কর্য কি তাদের সবাইকে জনমনে ইতিবাচক ইমেজ এনে দিতে পেরেছে? আসলে মানুষ স্মরণীয় হয়ে থাকে তার কর্ম দিয়ে। কর্মগুণে মানুষ মরে গিয়েও বেঁচে থাকে মানুষের অন্তরে। যেমন ধরুন, হিটলারের ভাস্কর্য আছে, ফিরাউনের মমি আছে, কিন্তু তাদের জন্য আছে সবার ঘৃণা। অন্যদিকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং 4 খলিফার ভাস্কর্য নেই, এমনকি কোনো ছবিও নেই, কিন্তু 1000 বছর পরেও বিশ্ববাসী তাদেরকে মনে রেখেছে, মনে প্রাণে তাদের আদর্শ হৃদয়ে ধারণ করেছে।
মিজানুর রহমান আজহারীর মতে প্রয়োজনে অন্যান্য ধর্মাবলম্বী ভাইদের উপাসনালয়গুলোতে কিংবা তাদের স্থায়ী আবাসিক এলাকাগুলোতে তাদের চাহিদা অনুযায়ী সরকারি অর্থায়নে তাদের ধর্মীয় ভাস্কর্য কিংবা মূর্তি নির্মাণ করে দিতে পারে। এতে কারো কোনো সমস্যা থাকার কথা নয়। কিন্তু সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশের অধিকাংশ ধর্মপ্রাণ মানুষ এবং গ্রহণযোগ্য আলেম ওলামাদের মতামতকে উপেক্ষা করে পাবলিক প্লেসে এভাবে ভাস্কর্য স্থাপন কোনোভাবেই যৌক্তিক হতে পারে না। তাছাড়া প্রিয় মানুষের প্রতিকৃতি রোদে পড়বে, বৃষ্টিতে ভিজবে অথবা মাথার উপর কাক বসে মলত্যাগ করবে, এর কোনোটাই কারোরই ভালো লাগার কথা নয়। মুক্তমনা ও প্রগতিশীল দাবিদার যারা এতদিন কোরবানি না দিয়ে সেই টাকা গরিবদের মাঝে দান করে দেওয়ার কথা বলতেন, তাদের কেউ কি ভাস্কর্য না বানিয়ে সেই টাকা গরিব দুঃখীদের মাঝে বিতরণ করে দেওয়ার কথা বলেছেন? করোনাকালে ব্যাপকভাবে মানুষ খাদ্য ও চিকিৎসা সংকটে ভুগছে। এমন ক্রান্তিকালে ভাস্কর্য তৈরি নিয়ে পুরো দেশে এরকম অস্থিতিশীলতা তৈরি করা মোটেও কাম্য নয়। মাওলানা মিজানুর রহমান আজহারী স্ট্যাটাসের শেষ অংশে বলেন, নগরের সৌন্দর্য বর্ধনের এবং দেশের মহান ও বরেণ্য ব্যক্তিদের স্মৃতি সংরক্ষণে কার্যকর অনেক পদ্ধতি রয়েছে। আমরা চাইলেই ন্যাশনাল হিরোদের নামে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়, উন্নত মানের লাইব্রেরি, গবেষণাগার, সড়ক, সেতু, রিসার্চ সেন্টার, ইনস্টিটিউট, চ্যারিটি ফাউন্ডেশন ইত্যাদি নির্মাণ করতে পারি, অথবা তাদের কর্মের উপর নির্মিত তথ্যবহুল ডকুমেন্টারি, আন্তর্জাতিক মানের ওয়েবসাইট, রিসার্চ গ্র্যান্ট কিংবা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় জাতীয় সেমিনার, সিম্পোজিয়াম ইত্যাদির উদ্যোগ নিতে পারি। এতে করে দেশের উন্নয়ন হবে, দশের উপকার হবে এবং স্মরণীয়রাও আরও স্মরণীয় হয়ে থাকবেন। দেশে দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে ভারত জড়িত বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, দেশে দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে ভারত সরাসরি জড়িত। ভারতে গো মন্ত্রণালয় সৃষ্টি হয় আর আমাদের সরকার ঘাস চাষ শিখতে বিদেশে পাঠায়, কারণ তাদের প্রভু ভারত। আমাদের একটাই কাজ, প্রতিনিয়ত পুঁজিবাদের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখতে হবে। শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। ডাক্তার জাফরুল্লাহ বলেন, আজকে সরকার যেহেতু নির্বাচিত নয়, এজন্য দ্রব্যমূল্যের দাম নিয়ে পরোয়া করে না। তারা কথা বলেন এক আর কাজই করেন আরেক। এই পুঁজিতন্ত্রের সাথে যোগ দিয়েছে ভারতীয় চক্রান্ত। এই সময় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, বর্তমান আওয়ামী লীগ সরকার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কথা বলা বন্ধ করে দিতে পারে, বিরোধী দলের নেতাকর্মীদের জেলে ভরে দিতে পারে, কিন্তু যারা জিনিসের দাম বাড়ায় তাদের কিছু করার ক্ষমতা নেই। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার তাদের নির্বাচনী ইশতেহারে বলেছিল ক্ষমতায় গেলে 10 টাকা কেজি চাল খাওয়াবে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমবে। আজ এক এক করে 12 বছর তারা ক্ষমতায় আছে, যে চাল 10 টাকা কেজি খাওয়ানোর কথা সেটা এখন 60 টাকা কেজি। কিন্তু সরকার এতে দুঃখিত না। প্রধানমন্ত্রী, সরকারের মন্ত্রী কোনো জায়গায় কথা বলার সময় বলেননি আমরা পারছি না, চালের দাম বেড়ে গেছে, আপনাদের কষ্ট হচ্ছে। তুরস্কের সঙ্গে নতুন 10 চুক্তি স্বাক্ষর করেছে কাতার। বৃহস্পতিবার আঙ্কারায় তুরস্কের প্রেসিডেন্সিয়াল প্যালেসে এসব চুক্তি স্বাক্ষরিত হয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুর্কির সংবাদ মাধ্যম ইয়ানি সাফাক। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সফরে এসব চুক্তিতে উপনীত হয় দুই দেশ। সফরে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে অংশ নেন শেখ তামিম। দুই দেশের মধ্যকার চুক্তির আওতায় তুর্কি স্টক এক্সচেঞ্জ বর্ষা ইস্তাম্বুলের 10% শেয়ার কিনে নিয়েছে কাতার। এছাড়া কাতারের কাছে ইস্তাম্বুলের বিলাসবহুল শপিং মল ইস্তিনি পার্কের শেয়ার হস্তান্তরের জন্য আরেকটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ইস্তাম্বুল গোল্ডেন হর্ন প্রজেক্টে যৌথ বিনিয়োগের জন্য দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বিশ্ব রাজনীতিতে কাতার তুরস্কের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক দিক থেকে দুই দেশ এক সূত্রে গাঁথা। 2017 সালে সৌদি আরব ও তার মিত্ররা যখন কাতারের বিরুদ্ধে অবরোধ আরোপ করে, তখন তুরস্ক কাতারের সমর্থনে এগিয়ে আসেন। বলা চলে তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান একাই সৌদি আরবের কাতার বিরোধী অবরোধ ব্যর্থ করে দেন। কাতার বিরোধী ওই অবরোধ প্রত্যাহারে 13 দফা দাবি তুলে ধরেছিল সৌদি জোট। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল আল জাজিরা টেলিভিশন বন্ধ করে দেয়া, কাতার থেকে তুরস্কের সামরিক ঘাঁটি প্রত্যাহার এবং মুসলিম ব্রাদারহুডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা। তবে সৌদি জোটের দাবি প্রত্যাখ্যান করে উল্টো রিয়াদের আঞ্চলিক প্রতিপক্ষ তুরস্কের দিকে আরও বেশি ঝুঁকে পড়ে কাতার। দর্শক, নিচ্ছি সুপারস্টার গ্রুপ বিরতি, ফিরছি একটু পরেই। এই, তোমাকে না বলছি বোর্ড দেখে লেখা তুলতে। বাবা, ভালো মতো দেখতে পাচ্ছি না। কম আলোই হতে পারে চোখের ক্ষতির একটি কারণ। ব্যবহার করুন সুপারস্টার এলইডি, যা দেয় সঠিক মাত্রার আলো।
আমাদের আগামী বেড়ে উঠুক আলোয় আলোয়। টিপটপ মার্ট লিমিটেডে আপনাকে স্বাগতম। টিপটপ মার্ট লিমিটেড ই কমার্স ভিত্তিক বিশ্বস্ত অনলাইন প্রতিষ্ঠান। দেশসেরা ডার্মো কসমেটিক্স ব্র্যান্ড হিসেবে টিপটপ মার্ট লিমিটেডের সুনাম রয়েছে। নিশ্চিন্তে আপনার ত্বকের জন্য আমাদের দেশসেরা আধুনিক ও নিরাপদ পণ্য ব্যবহার করতে পারেন। টিপটপ মার্ট লিমিটেড বিভিন্ন দেশ থেকে বিএসটিআই কর্তৃক অনুমোদিত পণ্য আমদানি করে থাকে। আমাদের সেবাসমূহ ব্রণ, ব্রণের দাগ, ব্রণের গর্ত, মেস্তা, চুল পড়া, খুশকি, হোয়াইটেনিং, স্লিমিং, নানাবিধ ত্বকের সমস্যার সমাধানে সেবা দিয়ে থাকে। আমাদের রয়েছে রাজধানী শহর ঢাকাতে 2টি শোরুম। প্রয়োজনে সরাসরি যাচাই করে পণ্য ক্রয় করতে পারেন। এছাড়াও দেশে বিদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পার্সেল নিতে পারেন। টিপটপ মার্ট লিমিটেডের রয়েছে কাস্টমার কেয়ার সেন্টার। ত্বকের সাথে সম্পর্কিত নানাবিধ সমস্যা সমাধানে যে কোনো সময় সরাসরি ফোন দিয়ে সেবা গ্রহণ করতে পারেন। টিপটপ মার্ট লিমিটেড, আপনার প্রত্যাশা আমাদের অঙ্গীকার। টিপটপ মার্ট লিমিটেড, ইউর এক্সপেকটেশন ইজ আওয়ার কমিটমেন্ট। স্বাগত আবারও প্রত্যেককে আমন্ত্রণ প্রতিদিনের গল্প অনুষ্ঠানে। পাকিস্তানে সম্প্রতি সাজানো বিয়ের আসরে উপহার হিসেবে মেয়ের জামাইয়ের হাতে AK-47 উপহার তুলে দিয়েছেন শাশুড়ি। টুইটারে এই সংক্রান্ত একটি ভিডিও রীতিমতো ভাইরাল হয়ে গেছে। যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম ডেইলি স্টার পাকিস্তানের স্থানীয় সংবাদ মাধ্যম নিউজ 24 HD-কে উদ্ধৃত করে জানিয়েছে, রাজধানী ইসলামাবাদে ওই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ভিডিওতে দেখা গেছে হাতে রাইফেল পেয়ে জামাইও বেশ খুশি। পরে ছবির জন্য পোজও দিয়েছেন তারা। পাশেই কনেকে দেখা যাচ্ছে মায়ের এই উপহার দেওয়ার সময় মিটিমিটি হাসছেন। টুইটারে ভিডিওটি পোস্ট করেছেন আদিল আহসান নামের এক ব্যক্তি। তার পরিচিতির অংশে দেয়া তথ্য অনুযায়ী তিনি পাকিস্তানের করাচিতে বসবাসরত একজন সাংবাদিক, কাজ করেন সামার টিভিতে। এই ভিডিও নিয়ে আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কেউ কেউ একে স্বাভাবিক হিসেবে দেখলেও অনেকেই বলছেন এটা পাকিস্তানি সংস্কৃতির সঙ্গে যায় না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের শীর্ষস্থানীয় পদার্থবিজ্ঞানী মোহসেন ফাখরিজাদের হত্যাকাণ্ডে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হাত থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি নিজের অফিসিয়াল টুইটার পেজে একজন ইসরায়েলি সাংবাদিকের একটি পোস্ট রিটুইট করে ইরানি বিজ্ঞানী হত্যায় তেল আবিবের হাত থাকার বিষয়টি নিশ্চিত করেন। ইরানের বিশিষ্ট পদার্থবিজ্ঞানী এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সংস্থার চেয়ারম্যান মোহসেন ফাখরিজাদে শুক্রবার বিকালে রাজধানী তেহরানের অদূরে এক নৃশংস সন্ত্রাসী হামলায় শাহাদাত বরণ করেন। এ সম্পর্কে ট্রাম্পের রিটুইটে বলা হয়েছে, ফাখরিজাদেকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা বহু বছর ধরে হত্যার চেষ্টা করছিল। এছাড়া ট্রাম্প নিজে এক টুইটার বার্তায় মোহসেন ফাখরিজাদেকে তার ভাষায় ইরানের পরমাণু অস্ত্র কর্মসূচির কারিগর বলেও দাবি করেছেন। ইসলামী প্রজাতন্ত্র ইরান সবসময় নিজের পরমাণু কর্মসূচিকে বেসামরিক হিসেবে উল্লেখ করে বলেছে, পরমাণু অস্ত্র তৈরির কোনো পরিকল্পনা তেহরানে নেই। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ তার অফিসিয়াল টুইটার পেজে লিখেছেন, ইরানি পদার্থবিজ্ঞানীর কাপুরুষোচিত হত্যাকাণ্ডে ইসরায়েলের হাত থাকার যথেষ্ট প্রমাণ রয়েছে এবং এই হত্যাকাণ্ডে বোঝা যায় যারা এই হত্যাকাণ্ড চালিয়েছে তারা নিজেদের অসহায়ত্বের কারণে একটা যুদ্ধ বাঁধানোর চেষ্টা করছে। তিনি আন্তর্জাতিক সমাজ, বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নকে তাদের নির্লজ্জ দ্বৈত নীতি পরিহার করে এই ভয়ঙ্কর সন্ত্রাসী হামলার নিন্দা জানানোর আহ্বান জানান। মূলত 13টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাত যেসব বিধিনিষেধ আরোপ করেছে তার মূল উদ্দেশ্য আসলে কি? সংযুক্ত আরব আমিরাতে জারি করা এই নিষেধাজ্ঞার কথা নিয়ে আলোচনা চলছে এমন এক সময় যখন বৃহস্পতিবার দেশটির সঙ্গে ইসরায়েলের সরাসরি বিমান যোগাযোগ প্রতিষ্ঠিত হয়েছে। দুবাই থেকে ফ্লাই দুবাই এয়ারলাইন্সের প্রথম ফ্লাইটটি বৃহস্পতিবার তেল আবিবের উদ্দেশ্যে উড়ে যায়। সেখানে এটিকে স্বাগত জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। দুই দেশের মধ্যেও স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হওয়ার পর এটি এ ধরনের প্রথম সরাসরি বাণিজ্যিক ফ্লাইট। যেদিন এই ফ্লাইট চলাচল শুরু হলো সেদিনই রয়টার্স বার্তা সংস্থার এক খবরে বলা হচ্ছে, 13টি দেশের নাগরিকদের বেলায় ইউএ এর ভিসা সংক্রান্ত বিধিনিষেধ শুধু ভ্রমণ ভিসার বেলায় নয়, কর্মসংস্থান ভিসার ক্ষেত্রেও প্রয়োগ করা হচ্ছে। 13টি দেশের মধ্যে আছে ইরান, তুরস্ক, সিরিয়া, সোমালিয়া, আলজেরিয়া, কেনিয়া, ইরাক, লেবানন, পাকিস্তান, তিউনিসিয়া, আফগানিস্তান, লিবিয়া এবং ইয়েমেন।
এর মধ্যে কেবলমাত্র কেনিয়া ছাড়া প্রত্যেকটি দেশই মুসলিম সংখ্যাগরিষ্ঠ। কিছু কিছু দেশের সঙ্গে রয়েছে ইরানের সঙ্গে খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। কেন সংযুক্ত আরব আমিরাত এই নিষেধাজ্ঞা জারি করলো সেটা তারা পরিষ্কার করে বলছে না। কাজেই এটা নিয়ে অনেক রকম জল্পনা চলছে। যেসব দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে সেসব দেশের বহু মানুষ সংযুক্ত আরব আমিরাতে কাজ করে, বিশেষ করে পাকিস্তান, ইরান, সিরিয়া, লেবানন এবং আফগানিস্তানের। কোনো নিরাপত্তা বিশ্লেষক ধারণা করছেন এর পেছনে হয়তো নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ কাজ করছে, বিশেষ করে সম্প্রতি সৌদি আরবে ফরাসি দূতাবাসে হামলার ঘটনার পর। কিন্তু এই যুক্তি অনেকে মানতে পারছেন না, কারণ সেই হামলায় জড়িত ছিল এক সৌদি নাগরিক। অথচ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এমন সব দেশের বিরুদ্ধে যাদের বেশিরভাগ ইরানের ঘনিষ্ঠ মিত্র বলে পরিচিত বা যাদের সঙ্গে ইরানের উল্লেখযোগ্য সম্পর্ক আছে। শুধু তাই নয়, এই 13টি দেশের মধ্যে 11টি দেশ ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক স্বাভাবিকরণের সমালোচনা করেছে। কোনো দেশও বেশ তীব্র ভাষায় সমালোচনা করেছে। দর্শক, এর মধ্যে দিয়ে শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। প্রিয় দর্শক, চেঞ্জটিভি.প্রেস বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এই ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। সবাইকে অন্তহীন শুভেচ্ছা।